কলকাতা, দ্য সিটি অফ জয়। আজকে আমি অল্প কিছু টাকা পয়সা পকেটে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের প্রাণী শহর কলকাতা ঘুরতে। দূরে কোথাও ইচ্ছে থাকলেও নানান কারণে আমরা কিন্তু কোথাও ঘুরতে যেতে পারি না, কিন্তু আমরা কাছে পিঠে তো ঘুরতে যেতেই পারি, একদম কম খরচে কোনো এক ছুটির দিনে। তাই আপনাদের সকলের কথা মাথায় রেখে আজকে আমি সেরা 14টি জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ইন্ডিয়ার অনেক জায়গা ঘুরে দেখা থাকলেও আনন্দের শহর কলকাতা ঘুরে দেখার মধ্যে রয়েছে অন্যরকম আবেগ, অনুভূতি এবং ভালোবাসা। তাই তো দূর দূর থেকে বহু মানুষ আসে আমাদের কলকাতাকে দেখতে। আমি ভালোবাসি আমার কলকাতাকে। আই লাভ কলকাতা। নমস্কার বন্ধুরা, শ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি তনুশ্রী। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে যাওয়া যাক। কলকাতা দর্শনীয় স্থানের মধ্যে প্রথমে যে নামটি চলে আসে সেটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা আজকে চলে এসেছি সবার প্রথমে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু সকাল 5:30টায় খুলে যায় এবং সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা শহরের একটি আইকনিক ল্যান্ডমার্ক। মার্বেলের তৈরি এই বিশাল ঐতিহাসিক সৌধটি ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে তৈরি করা হয়। বর্তমানে এই ভিক্টোরিয়া কলকাতা শীর্ষক পর্যটকদের আকর্ষণ। আপনাদেরকে জানিয়ে রাখি, ভিক্টোরিয়া পার্ক এবং মিউজিয়ামে ঢোকার জন্য টিকিট মূল্য লাগে মাত্র 50 টাকা এবং বিদেশিদের জন্য একটু বেশি টিকিট মূল্য লাগে। মিউজিয়ামে ঢোকার আগে ভালোভাবে সিকিউরিটি চেক হয় এবং তারপরেই ভিতরে ঢুকতে দেওয়া হয়। আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, ভুলেও কিন্তু এন্ট্রি টিকিটটা ফেলে দেবেন না, কারণ মিউজিয়ামে ঢোকার সময় এই টিকিটটা ওনারা নিয়ে নেন। চলুন এবার মিউজিয়ামের ভেতরটা একটু ঘুরে দেখে নিই। ভিক্টোরিয়ার মধ্যেই রয়েছে, দেখুন কি সুন্দর ফোয়ারা, দারুণ দারুণ। ভিক্টোরিয়ার মধ্যে রয়েছে দেখুন বড় একটা লেক, খুব সুন্দর। কলকাতার আরেকটি ঐতিহ্য হলো ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়ি কিন্তু ভিক্টোরিয়ার পাশেই রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই চড়বেন, দেখবেন খুব ভালো লাগবে আপনাদের। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কলকাতার সবচেয়ে বড় সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। এই চার্চটি সোম থেকে শনি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে, আর রোববার সকাল 6টা থেকে একেবারে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর আপনারা যদি এই চার্চের ভিতরে ঢোকেন তাহলে কিন্তু আপনাদের টিকিট মূল্য লাগবে মাত্র 10 টাকা। এই চার্চটি কিন্তু ভারতবর্ষের অন্যতম প্রধান ক্যাথলিক চার্চ। 1839 সালে এর নির্মাণ কার্য শুরু হয় এবং শেষ হয় 1847 সালে। আর সেই বছরে 8ই অক্টোবর সর্বসাধারণের জন্য এই চার্চটি খুলে দেওয়া হয়। পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। 2 হুইলার 20 টাকা এবং 4 হুইলার 50 টাকা। আমরা চলে এসেছি এখন জোড়াসাগর ঠাকুর বাড়িতে। আর এই জোড়াসাগর ঠাকুর বাড়িতে ঢুকতে গেলে কিন্তু আমাদের 20 টাকা করে একটা টিকিট কাটতে হবে। আর আপনারা যদি চান স্টিল পিকচার তুলতে, এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, তো স্টিল পিকচার যদি চান তাহলে কিন্তু তার জন্য আবার 50 টাকা দিয়ে একটা কুপন কাটতে হবে, যেই ফোনটা দিয়ে আপনারা স্টিল পিকচার তুলবেন সেইটার জন্য। চলুন তাহলে আমরা ভেতরটা ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই।
জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। এখানেই পরিবারের সাথে শৈশবে তার বেশিরভাগ সময় কেটেছে। বর্তমানে এই ঠাকুরবাড়িতে রয়েছে একটি মিউজিয়াম। সেই মিউজিয়ামে কবিগুরু সমস্ত স্মৃতি সংরক্ষিত রয়েছে। তবে মিউজিয়ামে কোনো রকম ফটো বা ভিডিওগ্রাফি নিষেধ। কলকাতার আরেকটি ঐতিহ্য হলো এই হলুদ ট্যাক্সি। চলুন এই হলুদ ট্যাক্সিতে করে একটু ঘুরি কলকাতা শহরটা। অনেকটা রাস্তা পেরিয়ে তো এখন যাচ্ছি প্রিন্সেপ ঘাটে। আমরা এখন প্রিন্সেপ ঘাটের সামনে চলে এসেছি। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন কলকাতার আরেকটি উল্লেখযোগ্য জায়গা হলো প্রিন্সেপ ঘাট। হুগলি নদীর তীরে জেমস প্রিন্সেপের স্মৃতিতে 1841 সালে এটি নির্মিত হয়। বলিউডের পরিণতি ছবির শুটিং কিন্তু এইখানেই হয়েছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি প্রিন্সেপ ঘাটে। তো প্রিন্সেপ ঘাট থেকে দেখুন হুগলি ব্রিজটা খুব সুন্দরভাবে দেখা যায়। এই প্রিন্সেপ ঘাটে বা পার্কে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে ছোট থেকে বড় সকলেই আসতে পারেন। গঙ্গার তীরে অবস্থিত সুন্দর মনোরম পরিবেশ সকলের ভালো লাগবে। এই প্রিন্সেপ ঘাটে নৌকারও ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে নৌকা চড়ে পুরো প্রিন্সেপ ঘাটটা ঘুরে দেখতে পারেন। বন্ধুরা, আমরা চলে এসেছি কলকাতার আরেকটি দর্শনীয় স্থান শহীদ মিনার। দেখুন, শহীদ মিনার হলো কলকাতার অবস্থিত একটি স্মৃতিসৌধ। এই সৌধটির আগের নাম ছিল অক্টারলোনি মনুমেন্ট। 1828 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডার মেজর জেনারেল স্যার ডেভিড অক্টারলোনির স্মৃতিতে এই সৌধটি নির্মিত করা হয়। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে আসলাম ইডেন গার্ডেন্সের সামনে। ইডেন গার্ডেন্স হলো ভারতের কলকাতায় অবস্থিত একটি প্রাচীনতম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এটি 1864 সালে স্থাপন করা হয়। এটি বেঙ্গল ক্রিকেট টিম এবং আইপিএল এর কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড। এর পাশাপাশি বিভিন্ন রকম টেস্ট, ওয়ানডে এবং টি20 খেলার জায়গা হলো এই ইডেন গার্ডেন্স। আপনারা যদি সুযোগ সুবিধা পান কখনো, তাহলে কিন্তু খেলা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, গঙ্গার তীরে অবস্থিত মিলেনিয়াম পার্ক কলকাতার আরেকটি উল্লেখযোগ্য স্থান। তো আমরা সেখানেই আজকে চলে এসেছি। এই মিলেনিয়াম পার্কটি 1999 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের সহযোগিতায় তৈরি হয়েছিল। এই পার্কটি সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। ছোট থেকে বড় যারাই আসবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। গঙ্গার তীরে অবস্থিত এই মিলেনিয়াম পার্কটি খুব সুন্দর। বাচ্চাদের জন্য রয়েছে অ্যাক্টিভিটির অনেক জিনিস। আপনারা অবশ্যই এই পার্কটি ঘুরে দেখবেন। এই পার্কটি ঘোরার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। কলকাতা শহরের দর্শনীয় স্থানের মধ্যে আরেকটি স্থান হলো এই হাওড়া ব্রিজ। গঙ্গা নদীর উপর ঝুলন্ত এই ব্রিজটি হাওড়া এবং কলকাতা শহর দুটিকে সংযোগ করেছে। চলুন এই হাওড়া ব্রিজটি আমরা একটু ঘুরে আসি। কলকাতা শহরটা এতটাই বড় যে ঘুরতে ঘুরতে আমাদের খিদেও পেয়ে গেছে, আর আমরা চলে এসেছি খেতে। খুব খিদে পেয়ে গেছে তাই খেতে চলে এসেছে। ফ্রাইড রাইস, চিলি চিকেন।
বন্ধুরা, আমি এখন চলে এসেছি আলিপুর জুতে, যেই আলিপুর জুতে কিন্তু ছোট থেকে বড় সকলের রীতি। আর আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন সব থেকে বড়, দেখুন কত বড় বাঘ হেঁটে যাচ্ছে। দেখুন, আমার জন্যই মনে হয় ও এখানে সামনে এসেছিল, শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে। দেখুন, এবার বলি, আলিপুর জু কিন্তু সোম থেকে রবি প্রত্যেকদিনই খোলা থাকে, শুধুমাত্র বৃহস্পতিবার বন্ধ থাকে। এবং এই আলিপুর জুতে কিন্তু ঢুকতে গেলে আপনাদের অ্যাডাল্টদের লাগে টিকিট মূল্য মাত্র 50 টাকা, এবং ছোটদের মানে 18 বছর বয়সের নিচ থেকে লাগে 20 টাকা। আর এই জুটা ভীষণই সুন্দর, দেখতেই পারলেন, বাঘমামাকেও দেখালাম আপনাদের। আশা করি আপনাদের খুবই ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। আর যারা বাইরে থেকে আসবেন তারা কিন্তু এই চিড়িয়াখানা দেখতে কিন্তু একদম ভুলবেন না। এই আলিপুর জু কিন্তু সকাল 10টার সময় খুলে যায় এবং বিকেল 5টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। আপনারা আসলে কিন্তু একটু হাতে সময় নিয়ে আসবেন, কারণ এই চিড়িয়াখানাটা বিশাল বড়, ঘুরে দেখতে কিন্তু বিকেল হয়ে যাবে সকাল থেকে, তাই জন্য হাতে কিন্তু অবশ্যই সময় নিয়ে আসবেন। আমি এখন চলে এসেছি কলকাতার আরেকটি অন্যতম দর্শনীয় স্থান, ইন্ডিয়ান মিউজিয়াম। এই মিউজিয়ামটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো। আপনারা যারা বাইরে থেকে আসবেন তারা কিন্তু অবশ্যই এই ইন্ডিয়ান মিউজিয়ামটা দেখবেন, ভালো লাগবে আপনাদের। এবার আপনাদেরকে বলে রাখি, এই ইন্ডিয়ান মিউজিয়ামটি কিন্তু সোমবার বাদে প্রত্যেক দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর প্রাপ্তবয়স্কদের জন্য এই ইন্ডিয়ান মিউজিয়ামে ঢোকার জন্য টিকিট মূল্য লাগে 75 টাকা, এবং 18 বছরের নিচে যারা থাকে তাদের জন্য লাগে 20 টাকা। আর যারা বিদেশ থেকে আসবে বা বিদেশিনী যারা আসবে এখানে, তাদের জন্য কিন্তু 500 টাকা লাগবে টিকিট মূল্য। আপনাদের আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যে এখানে যদি আপনারা স্টিল পিকচার তুলতে যান তাহলে কিন্তু তার জন্য আপনাদের একটি টিকিট কাটতে হবে, সেই টিকিট মূল্য কিন্তু 60 টাকা দিয়ে কাটতে হবে। আর যদি আপনারা ভিডিওগ্রাফি করতে চান তাহলে কিন্তু আপনাদের 5900 টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে, না হলে কিন্তু আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন না। ভারতীয় জাদুঘর হলো ভারতের বৃহত্তম জাদুঘর। 1814 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে। কলকাতা জাদুঘর একটি সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর। এর 6টি বিভাগ রয়েছে: শিল্পকলা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিজ। অনেক দিনের ইচ্ছা ছিল কফি হাউসে আসবো, কারণ সবার মুখে মুখে একটাই নাম, কলকাতা কফি হাউস। তো আজকে সেই সুবর্ণ দিন বলুন, সুযোগ বলুন, সবটাই এসেছে। তো আমি চলে এসেছি একদম কফি হাউসে। তো কফি হাউসে এসে কফি খাবো না এটা তো হতে পারে না, কফি তো খাবে, তার সাথে কিন্তু অনেক খাবারের আইটেমও রয়েছে। ফিশ থেকে, মটন থেকে, চিকেন থেকে, চাইনিজের সমস্ত রকম কিন্তু এখানে খাবার পাওয়া যায়। আর এসেই আমরা অর্ডার দিয়ে দিয়েছি একটা কফি এবং একটা ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটার দাম নিল 110 টাকা, আর কফির দাম নিল 65 টাকা। দারুণ, খুব ভালো। বাঙালির নস্টালজিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কলেজ স্ট্রিটের কফি হাউস। কলেজে ক্লাস শেষ করে একদল পড়ুয়াদের আড্ডার জায়গায় বলুন বা বুদ্ধিজীবীদের বিষয়ভিত্তিক আলোচনায় বলুন, সব কিছুর কেন্দ্রে রয়েছে এই কফি হাউস। আপনারা যদি কফি হাউসে আসেন তাহলে কিন্তু একটু সময় হাতে নিয়ে আসবেন, কারণ খাবার অর্ডার দিলে কিন্তু একটু দেরি হয়। কলকাতার আরেকটি দর্শনীয় স্থান হলো বিড়লা প্ল্যানেটোরিয়াম।
এই বিড়লা প্ল্যানেটোরিয়াম এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম কিংবা তারামণ্ডল। এই তারামণ্ডলটি 1963 সালে নির্মাণ করা হয়। জ্যোতির্বিজ্ঞানকে জানার জন্য শ্রেষ্ঠ স্থান হলো এই প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডল। আপনারা কলকাতা ঘুরতে আসলে বিড়লা প্ল্যানেটোরিয়াম অবশ্যই দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন। ভারতের প্রায় সব জায়গাতেই রিক্সার প্রচলন আছে, কিন্তু আমাদের এই কলকাতায় রিক্সাটা একটু অন্যরকম, হাতে টানা রিক্সা। শপিং এর জন্য কিন্তু নিউ মার্কেট বেস্ট, আর কলকাতা ঘুরতে গেলে কিন্তু নিউ মার্কেটে আসতেই হবে। কলকাতার বিখ্যাত হওয়ার পিছনে নানান কারণ থাকলেও তার মধ্যে অন্যতম হলো এখানকার সস্তা মার্কেট। কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে সস্তায় ফুটপাতে দোকান থেকে শপিং করার মজাটাই কিন্তু আলাদা। তাই এসপ্ল্যানেড বলুন বা নিউ মার্কেট, আপনারা কিন্তু কলকাতায় আসলেই আপনারা এখান থেকে মার্কেটিং করতেই পারেন অনায়াসে, কম খরচে। খিদেও পেয়ে গেছে, তো চলুন কিছু খাওয়া যাক। নিউ মার্কেট চত্বরে এই ছোলা বাটারা কিন্তু ফেমাস, আসলে কিন্তু অবশ্যই খাবেন, নাহলে কিন্তু খুব মিস হয়ে যাবে। প্রাণী শহর কলকাতার আরেকটি ঐতিহ্য হলো ট্রাম। 1902 সাল থেকে আজও এই ধীরগতির যানটি কলকাতা শহরের ঐতিহ্যকে সাক্ষী বহন করে চলেছে। বর্তমান যুগের আধুনিক প্রযুক্তিগত পরিবহন ব্যবস্থার ক্রমবিকাশ হলেও কলকাতা শহর যে তার প্রাচীনত্বকে সমানভাবে আগলে রেখেছে, এই ট্রাম তারই জ্বলন্ত উদাহরণ। প্রাণী শহর কলকাতা ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট হলো মধ্য কলকাতার একটি 1.5 কিলোমিটার দীর্ঘ রাস্তা। বউবাজার অঞ্চলের গণেশচন্দ্র অ্যাভিনিউ মোড় থেকে মহাত্মা গান্ধী মোড় পর্যন্ত এই রাস্তাটি প্রসারিত, যেখানে ছোট বড় অনেক বইয়ের দোকান আছে। এই জন্য কলেজ স্ট্রিটকে বইপাড়াও বলা হয়। বইপ্রেমীদের এটা খুব প্রিয় জায়গা। কথায় আছে দুর্গাপুজো মানেই হলো কলকাতা। প্রাণী শহর কলকাতার আরেকটি ঐতিহ্য হলো দুর্গাপূজা। কথায় আছে দুর্গাপূজা মানেই কলকাতা। ষষ্ঠী থেকে দশমী শহর কলকাতা মেতে ওঠে আগমনী উৎসবে। কুমোরটুলির প্রতিমা নির্মাণ থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত সবটাই রঙিনভাবে এই শহরে পালিত হয়। তাই আজকে আমরা চলে এসেছি কুমোরটুলি, যেখানে সমস্ত রকম প্রতিমা নির্মাণ করা হয়। মিষ্টি প্রেমী বাঙালির ঐতিহ্যর গোপন রহস্য লুকিয়ে রয়েছে এই রসগোল্লার মধ্যে। ভাবাই যায় না রসগোল্লা ছাড়া, কলকাতা মানেই হলো এই রসগোল্লা। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো রসগোল্লা খেতে খেতে টাটা।